গুড মর্নিং এভরিওয়ান। আমি শ্রী, আর তোমরা দেখছো শ্রী আগমনী ডেলি ব্লগ। আমি শ্রী না, কিন্তু আমি মাম্মাম শ্রীয়ের। আর যেহেতু শ্রী আছে এখানে, সেজন্য শ্রীর কথা বললাম। তো আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমিও কিন্তু ভালো আছি, আমি না, আমরা সবাই ভালো আছি। আর এটা হচ্ছে কি, ভিডিওটা শ্যুট করা হচ্ছে আমার শরীর খারাপের অনেক আগে। তো ভিডিও পোস্ট করা হয়নি, অনেক দিন ধরে ওয়েট করছিলাম কবে পোস্ট করব। তো ফাইনালি আজকে এডিটিং করার সময় পেলাম, তো এডিটিংয়ে বসে পড়েছি। আর তো চলো, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর এখন ঘড়িতে বাজে কিন্তু সকাল 7:10-15 বাজে এরকম। তো সকাল সকাল মা আর স্ত্রী রেডি হয়ে গেছে, দাদানকে হাম্পি টাম্পি দিয়ে এখন নিচে যাওয়া হচ্ছে। ওরা যাচ্ছে ঘুরতে আমার মা বাবার সাথে, আমরাও যাব, আমি আর রনি, বাট একটু দেরিতে বেরোবো, ওরা আগে বেরোচ্ছে। এই যে সাজুগুজু করে বসে আছে রনির অপেক্ষায়। রনি গাড়ি করে ওই বাড়িতে ছেড়ে দিয়ে আসবে, আর ওখান থেকে যাবে ওরা টানা অটো ধরে ঠাকুরপুকুর থেকে বাস ধরে বেরোবে। তো চলো ওদেরকে টাটা বাই বাই করে দিই। তো ওরা বেরিয়ে গেলে কিন্তু আমার অনেক কাজ আছে, উপরে যাব, স্নান করব, ঠাকুর দেবো, ঠাকুর ঘর মুছবো, আর এদিকে আলু সিদ্ধ ডাল ভাত করে দিয়ে তারপর বেরোবো। তো বেশিক্ষণ নিচে দাঁড়িয়ে অপেক্ষা করব না, ওদেরকে দুগ্গা করেই উপরে চলে এসেছিলাম সোজা। এসে আলু সিদ্ধ ডাল ভাত আমার হয়ে গেছে, যেহেতু ছোটু আর বাবা বাড়িতে আছে, ওরা কেউ যাবে না। আর আমি স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে। রনি ওদেরকে ছেড়ে দিয়ে আসার সময় একটু সন্দেশ এনেছিলাম, আমি বলেছিলাম সন্দেশ নিয়ে আসবে, আজকে যেহেতু রথযাত্রা সেজন্য একটু সন্দেশ দিয়ে সব ঠাকুরকে পুজো দিয়েই বেরোবো। আর এখানে আমি আঠা দিয়ে ভালো করে ঠাকুরটাকে লাগিয়ে দিয়েছি রথের সাথে, যাতে শ্রী যদি এসে টানে রথটা, যদি সময় পায় সন্ধেবেলা এসে টানার সুযোগ হয়, তাহলে যেন উল্টে না যায় ঠাকুরটা। সেই কারণেই গপুকে একটা নতুন খুব সুন্দর ড্রেস পরিয়েছি, এটা ওর আগের বছরের দুর্গাপুজোর ড্রেস। তো এখানে পুজো টুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো, বেশিক্ষণ দেরি করা যাবে না, কেননা যাব আমরা কিন্তু অনেকটাই দূরে। সেই কারণেই মারা সকাল সকাল বেরিয়েছে, 7:10-15টাতে এখান থেকে বেরিয়েছে, মানে বুঝতে পারছো অনেকটাই সকাল সকাল বেরিয়েছে। আর আমারও এদিকে মোটামুটি কাজ সবই কমপ্লিট, রান্না হয়ে গেছে, বাসন মাজা গ্যাস মাজা সব হয়ে গেছে, ঠাকুরও দেওয়া হয়ে গেছে, এবারে শুধু আমি রেডি হব। তো চলো, রনিও এসে যাবে, তার আগে আমাকে রেডি হয়ে নিতে হবে। আর যেহেতু আজকে অনেকটা দূরে আমরা যাব, সেই কারণে শাড়ি পরবো না, চুড়িদার পরবো। বাট ইচ্ছা হচ্ছিল শাড়ি পরার, কিন্তু কিছু করার নেই গো, শাড়ি পরতে পারবো না। তো চলো চটপট রেডি হয়ে আসি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো, আজকের আমার ছিল এরকম একটা সিম্পল লুক। তো এরকম একটা চুড়িদার পরে নিয়েছিলাম, যেটাতে আমি ইজিলি ভাবে অনেকটা লং ড্রাইভে যেতে পারবো। হ্যাঁ, প্রায় 1.5 ঘন্টার মতন লাগবে বাইকে, প্রায় যাব আমরা ডায়মন্ড হারবারের কাছাকাছি। তো সেই জন্যেই যেটাতে আমি কমফর্টেবল সেই ড্রেসটাই পরলাম। বাট যাচ্ছি হচ্ছে মুখে ভাত বাড়িতে, আর ওইখানে একটু শাড়ি পরে গেলে বেশ ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, চুড়িদার পরে যেতে হবে, এতটা যেহেতু লং যাব। আর ওদিকটাতে যাচ্ছি বলে একটু শাঁখা পলাগুলোও পরে নিয়েছি, মামার বাড়ি বলে কথা, নাহলে কিন্তু খুব খারাপ লাগে। আর কেমন লাগছে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাও, সেটাই আমি বারবার তোমাদেরকে বলছি, তোমরা কমেন্ট করতে ভুলে যাও। তো সেই জন্যই বলছি, একটু কমেন্ট করে জানিয়ে দাও কেমন লাগছে। আর চুলটা আমি আজকের একটু সাগর বিনুনি করেছি। ছোটোবেলায় না, আমি যখন থেকে চুল বড় করেছি বিনুনি করতাম, তখন থেকে খুবই সাগর বিনুনি করতাম। তো এখনও করি গো, আগে করতাম এখন করি না সেটা না, এখনও পর্যন্ত করি। তো চলো, এদিকে দুগ্গা করে গপুকে প্রণাম করে হেলমেট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর ওই যে ওপর দিয়ে আরেকজন নামছে, কিন্তু মুখটাকে পুরো বাংলার পাঁচ করে, অনেকটা দেরি হয়ে গেছিলো সেজন্য চিৎকার করেছি একটু, তাই একটু মুখটা এরকম করে আছে। তো আমাকে কিন্তু নিচে এসেও অপেক্ষা করতে হলো, দেখো উনি গাড়ি মুছতে ব্যস্ত, গাড়ি মুছে টুছে তারপর বেরোবে। তো মুছছে, আমি এদিকে একটু ঠাকুর প্রণামটা করে নিলাম মন্দিরে। আর মন্দিরে দেখলাম আজকের হচ্ছে, আজকে না, আমাদের অঙ্কন হচ্ছে রোজই ঠাকুর মন্দিরে পুজো দিতে আসে, অঙ্কন পুজো দিচ্ছিল শিব মন্দিরে। তো যাই হোক, চলো ফাইনালি গাড়ি মোছা কমপ্লিট হয়েছে, আর আমরাও বেরোচ্ছি। চলো দুগ্গা করে বেরোনো যাক। তবে হেলমেটটা এখান থেকে পরিয়ে নিই, মেন রাস্তায় ওঠার আগে কিন্তু এই যে হেলমেটটা মাথায় আমি গলিয়ে নিয়েছি। আর একজন পুরো মুখে রুমাল বেঁধে হেলমেট পরে একেবারে রেডি হয়ে তারপরে মেন রাস্তায় উঠবে, কানে হেডফোনও লাগিয়ে নিয়েছে, কেননা লং ড্রাইভে গেলে না প্রচুর পরিমাণে ধুলোটা মুখে লাগে গো এই বাইকে। তো সেজন্য ও নাকে রুমালটা ওকে সবসময় দেখি বাঁধে। তো চলো যাওয়া যাক, দেরি করবো না। আর যেতে যেতে কিন্তু আমরা আর একটা জিনিস দেখবো, রথ। আমাদের ঠাকুরপুকুরে এসে গেছি আমরা চৌরাস্তা দিয়ে এসেছি। তো ওই দেখো, এখানে কিন্তু ঠাকুরপুকুরে বেশ বড় একটা রথ বেরোয়, তো সেই রথটাই তোমাদেরকে আমি দেখাবো, সাজানো চলছে রথটা, দেখো
কি দারুণ লাগছে না, ফুল দিয়ে সাজাচ্ছে। তো যাই হোক, আজকে যেহেতু রথযাত্রা, আসার সময় কিন্তু হয়তো আমরা রথযাত্রার একটা সুন্দর মুহূর্ত উপভোগ করতেও পারি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে। যাচ্ছি একটু গ্রাম সাইডে, ভালো লাগারই কথা। আর দেখো, কিছুটা এসেই আমাকে কিন্তু আবার দাঁড়িয়ে যেতে হচ্ছে, আমাকে না আমাদেরকে, কেননা বৃষ্টি পড়ছে। তো আমাদের কিছু খাওয়াও হয়নি সকাল থেকে, মানে টিফিন কিছু করা হয়নি। তো আমি ওকে বললাম যে এখানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তুমি তো নিশ্চয়ই সন্দেশের ডেলা না, আর আমিও মাটির ডেলা না যে গলে যাবো এইটুখানি বৃষ্টিতে। তো চলো কিছুটা অন্তত এগিয়ে যাওয়া যাক, খাবারের দোকান পেলে ওখানে দাঁড়ালে অন্তত খাবারটাও খাওয়া হয়ে যাবে আর আমাদের বৃষ্টিতেও ভেজা হবে না, দুটো কাজ একসাথে হবে। বাট শুনলো না আমার কথা, ওখানে কিছুক্ষণ দাঁড়ালো, তারপরেও কিন্তু ঝিরিঝিরি একটু বৃষ্টি পড়ছে। আর এই যে কৈলানের মন্দির, তো এখানে আমি এসেছি অনেকবার, বাট ভিডিও করার সুযোগ আমার কিন্তু একবারও হয়নি। যতবার এসেছি, মানে 1 বছরের মধ্যে এখনও একবারও আসা হয়নি, তার আগে এসেছি অনেকবার, 4বার তো হয়ে গেছে। আর এখানে কিন্তু রবিবার হোক আর যেদিনই হোক বেশ ভালোই ভিড় হয় বিকেলটা। দেখো ওদিকটাতে বৃষ্টি হয়নি, এদিকটাতে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হয়েছে। রনি বলছে দেখেছো কেন ওখানে দাঁড়িয়েছিলাম, এদিকে এলে আমরা ভিজেই যেতাম, কোথাও দাঁড়ানোর জায়গাও নেই, দোকানপাটও নেই, আমাদের রাস্তা দিয়েই দাঁড়াতে হতো সাইড করে, আর ভিজে যেতাম। তো যাই হোক, ফাইনালি এখন আমরা একটা খাবার দোকানে এসে দাঁড়িয়েছি, এই যে। তো চলো খাবারটা খেয়ে নেওয়া যাক, খিদে তো খুব জোর পেয়েছে। আর খাওয়া কমপ্লিট না করতে করতে ব্যাস মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, সে এক কাণ্ড। তো ওখানে যতবার বেরোতে যায় ততবার বৃষ্টি আসে ঝাঁকে ঝাঁকে। কী করবো বলো, মোটামুটি হাফ রাস্তা চলে এসেছি, আর বেশিক্ষণ বাকি নেই। আমরা এটা দাঁড়িয়েছিলাম শিরাখোল, হ্যাঁ শিরাখোলে, পুরো একদম মুখটাতেই খুব জোরেই কিন্তু বৃষ্টিটা হচ্ছিল। তো যাই হোক চলো একটু ওয়েট করে যাই, তারপর দেখা যাবে। ওই বাড়ি থেকে বারবার ফোন আসছে, কখন আসছিস কখন আসছিস। অলরেডি সবাই মোটামুটি পৌঁছে গেছে, আমরাই অনেকটা লেট হয়ে গেছি গো। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো বুঝতে পারছিলাম না, আর দেখলাম চপ বিক্রি হচ্ছিল। পরোটা আলুর দম খেয়েছি, একটা ডিম খেয়েছি, বাট চপটা থেকে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি চপ খেতে খুব ভীষণ ভালোবাসি, তো সেজন্য চপটা নিয়ে নিলাম। আর এদিকে চপ না খেতে খুব সুন্দর হয়, বাট আমি এখানে গরম ছিল না যেহেতু, চপটা একদমই ঠান্ডা হয়ে গেছিলো, সেজন্য বেশিক্ষণ বেশি খেতে পারিনি। ওই একটার হাফটা খেয়ে ফেলে দিতে হয়েছিল আমাকে, যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো। আর আমি হেলমেট পরে বসে আছি, বৃষ্টিটা থামলেই বেরোবো, একদম লেট করবো না। রনিও ওখানে ওয়েট করছে, বৃষ্টিটা যদি একটু থামে আমরা বেরোবো। তো ফাইনালি বৃষ্টিটা একটু হালকা হয়েছে, মানে একদম থামেনি, বাট পড়ছে ঝিরিঝিরি। তো চলো চটপট গাড়িটা মুছে নিয়ে বেরোনো যাক। কিছুটা ভালোভাবে আসতে না আসতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি তো ভিজছি না যেহেতু পেছন দিকে বসে আছি, কিন্তু রনির সামনেটা পুরোটাই ভিজে যাওয়ার কথা, ওটাই চিন্তা হচ্ছে। তো আমি বললাম চলো দাঁড়িয়ে যাও, কিছু করার নেই, যদি খুব বৃষ্টি হয় মনে করো। তো আর এই দিকটাতে না এত সুন্দর লাগে, সবুজ গাছপালা, দেখো কি সুন্দর লাগছে না, আমার বেশ ভালো লাগে এই দিকটাতে লং ড্রাইভে আসতে, কি দারুণ লাগছে, জাস্ট দুটো চোখ জুড়িয়ে যায় এই সবুজ দৃশ্যগুলো দেখে। তো রনি কিন্তু একদমই দাঁড়ায়নি, খুব স্পিডে গাড়িটা চালাচ্ছিল। আর এদিকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হতে হতে আবার জোরে জোরে বৃষ্টি চলে এসেছে, বেশ ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। আর এই হচ্ছে ফতেপুর শিবানীপুরের আগেই ঠিক গুরুদেবের মন্দির। তো এখান থেকে না রনি দীক্ষা নিয়েছিল, এই মাঠে 1 বছর খুব বড় করে সৎসঙ্গ হয়েছিল, আর বাবাইদা এসেছিল, সেই বাবাইদার কাছ থেকেই রনি দীক্ষা নিয়েছিল। আমি, রনি, মা, মানে 2 মা সবাই এসেছিলাম। শুধু রনি দীক্ষা নিয়েছিল, আমি তো অনেক বছর আগেই ছোটোবেলায় দীক্ষা নিয়েছিলাম। আর বৃষ্টি আবারও জোরে চলে এসেছে, আমরা আবার দাঁড়িয়ে গেছি। তো এখানে আপাতত দাঁড়িয়ে আছি। আর এদিকে দেখো রনি কিন্তু পুরো ভিজে গেছে, আমি বুঝতে পারিনি যে রনি এতটা ভিজে যাবে, মানে ভালো জোরেই বৃষ্টি হচ্ছিল। আমি যেহেতু পিছন দিকে বসেছিলাম সেজন্য আমি ভিজিনি, ও ভিজে গেছে পুরোটাই। এখনই বাজে 12:37, আবার বেরোচ্ছ? ঝিরে ঝিরেই পড়ছে। এরপরে কিন্তু রনি গাড়িটা খুব জোরেই চালিয়েছিল, বেশ ভালো স্পিডে যাচ্ছিল। আর আমার ফোনটা না শুধু নড়ছিল হাত থেকে, যা হোক করে আমি একটু ভিডিও করেই ফোনটাকে বন্ধ করে দিই। তো
ফাইনালি আমরা পৌঁছে গেছি কিন্তু সরিষার হাট। আর এখান থেকে নৈনান, ফলতা ওদিকেও যাওয়া যায়, বাট আমরা ওদিকে যাব না, আমরা ঢুকে যাব আমাদের গ্রামের রাস্তার দিকে। আর বেশিক্ষণ না, আর 10-15 মিনিটের মতন লাগবে। চলো যাওয়া যাক। তো এদিকে দেখছি কিন্তু একটুও বৃষ্টি হয়নি, দেখো রাস্তা পুরো শুকনো। ভালোই হয়েছে, ওদের অনুষ্ঠানটা হচ্ছিল উঠোনে, কোনো হলটল না, গ্রামের দিক তো সব ওই উঠোনে, ছাদে, এইসব জায়গাতেই প্যান্ডেল হয়েছে শুনেছি। তো চলো যাওয়া যাক, বৃষ্টি হয়নি খুবই ভালো কথা, অন্তত অনুষ্ঠানটা ভালোভাবে হবে। আর এই যে ফাইনালি আমি কিন্তু গ্রামের রাস্তায় ঢুকে গেছি। তো আগে না আমাদেরকে এখান থেকে হেঁটে যেতে হতো পুরো মামার বাড়ি, অনেকটাই হাঁটা। মানে সেসব দিনগুলো বেশ মনে পড়ে যাচ্ছে, মানে চোখের সামনে ভাসছে, যেন মনে হচ্ছে একদম বেশ একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। হেঁটে যেতে হতো ঠিকই, কিন্তু বেশ ভালো লাগতো। কষ্ট তো অবশ্যই হতো, কষ্ট হবে না বলো? কতটা রাস্তা হাঁটতে হতো, প্রায় আধ ঘন্টার মতন, খুবই কষ্টকর ব্যাপার ছিল। বাট তখনকার মুহূর্তটা না ভেবে না খুব মজা লাগছে, বেশ মিস করছি সেই দিনগুলো। ধানের ক্ষেতের রাস্তা দিয়ে ছুটে ছুটে যেতাম, কখন গিয়ে পৌঁছাবো। আর পেছন দিয়ে যদি একটা গাড়ি আসতো না, পেছন দিকে ঘুরে তাকাতাম, কেউ কি চেনাশোনা আসছে। যদিও তখন এত গাড়ি ঘোড়া ছিল না, ওই সাইকেল, ভ্যান এইসব, তো চেনাশোনা হলে উঠেও পড়তাম। তো রনিকে সেই সব গল্পগুলো করতে করতে যাচ্ছিলাম, বেশ খুব ভালো লাগছিল, বেশ অনুভূতিটা অন্যরকম লাগছিল। তো সেটা কিন্তু বলে বোঝানোর মতন না, যারা যারা আমার ফিলিংসটা বুঝতে পারছো তারা নিশ্চয়ই খুব ভালো করে সত্যি বুঝতে পারছো। আর মামার বাড়ি বিয়ের পরে এসেছিলাম 1 বছর, তারপরে প্রায় 2 বছর 3 বছরের মতন আসা হয়নি, অনেক বছর পর কিন্তু আসছি, তারও একটা আলাদা অনুভূতি লাগছে। তো চলো, আমি রনিকে শুধু বলছি, আমরা না এখান দিয়েই ধান ক্ষেতের উপর দিয়ে হেঁটে হেঁটে যেতাম, দৌড়াতে দৌড়াতে, কখন গিয়ে পৌঁছাবো। এখন তো রাস্তা হয়ে গেছে, পাকা রাস্তা, কত সুন্দর লাগছে, দুধারে ধান ক্ষেত, বেশ সুন্দর লাগছে যেতে কিন্তু। তখনকার দিনে কিন্তু প্রত্যেকের ঘরেতেই একটা অভাব ছিল, অভাবের সংসার ছিল। আর মাদের মুখে অনেক কথাই শুনেছি। আর এইটা ছিল যে মাদের স্কুল, এই স্কুলে মারা পড়েছে, তখন অনেক ছোট ছিল, এখন স্কুলটা বেশ ভালোই বড় হয়ে গেছে। আর এটা দেখো লেখা, আই লাভ খোর্দনাহলা। সেদিনকারই দেখছিলাম ভাই ছেড়েছিল, মানে মামার ছেলে ছেড়েছিল এই লেখাটা, মানে এখানে বেশ হয়েছে, সুন্দর লাগছে। তো চলো যাওয়া যাক, আমরা কিন্তু চলে এসেছি, আর বেশিক্ষণের রাস্তা না। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মামার বাড়িতে। দেখো লোকজন ভর্তি, বেলুন দিয়ে সাজানো, আর সামনে দেখতে পেলে পুকুরের ঘাটটা। চলো সেসব জিনিসে আসবো, আগে চলো ভিতরে যাওয়া যাক। এই হচ্ছে আমার বড় বৌদি। তো চলো ভিতরে যাওয়া যাক, ওদিকে কি অবস্থা খালি দেখি, সবাই চলে এসছে গো। তো তোমাদেরকে কিন্তু অনেকবারই গল্প করেছি, আমার মামার বাড়ির ফ্যামিলি অনেক বড়, তো সবাইকে দেখে বেশ ভালো লাগছে। এটা আমার ছোটো মাসি, আর এটা হচ্ছে আমার দিদি, ছোটো মাসির মেয়ে, আর এটা হচ্ছে আমাদের পলাশের বউ, আমার মামার ছেলের বৌমা। তো এই হচ্ছে আমাদের মামার বাড়ির মন্দির। চলো তোমাদেরকে আরেকে একবার দেখিয়েছি, হ্যাঁ আমি মামার বাড়ি এসেছিলাম তখন। আর ওদিকে কিন্তু সোনামা ভাত খাচ্ছে, আমি জানলা দিয়ে দেখতে পাচ্ছি। গ্রামের দিকে কিন্তু এই এক সুবিধা, ভিলা টিলা ভাড়া করতে হয় না, একটু প্যান্ডেলেই যা খরচা করতে হয়, উঠোনের মধ্যেই হয়ে গেছে। দেখো ওদিকে সিঙ্গার গান গাইছে, একদিকে কফি স্টল দিয়েছে, আর একদিকে হচ্ছে শরবতের স্টল দিয়েছে। আর এটা বললাম আমার ছোটো মাসি খুব নাচানাচি করতে ভালোবাসে, তো প্রত্যেকটা মাসেই খুব মিশুকে, বাট ছোটো মাসি তো ছোটোই হয় না, সেই কারণে একটু। আর এই হচ্ছে আমার দুই মা আমার মেয়েকে খাওয়াতে বসেছে। তো চলো ওদিকে আর কে কী করছে সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। মামাম খাচ্ছে কম, গান শুনছে বেশি মনে হচ্ছে। তো এই হচ্ছে মামি, আমার যেহেতু একটাই মামা তো একটাই মামি, আর এই হচ্ছে পিউ। তো এক ঝলক দেখাতে পারলাম, ওদিকে সবাই ব্যস্ত, ওই যে পিউ আর মামি ওদিকে দাঁড়িয়ে। আর এখানে এই পুচকেটাকে নিয়ে না রনি ভেবেছে হচ্ছে পলাশের ছেলে, মানে যার মুখে ভাত অনুষ্ঠানে এসছি। আসলে আমরা হওয়ার পর থেকে একবারও আসিনি, আর এতটাই কনফিউজ হয়ে গেছিলাম, ফটোতে দেখেছি বাট ওর সাথে সাথে আমিও কনফিউজ হয়ে গেছি। আর মামির সাথে এদিকে গল্প করছি, মামিকে বলছে তুমি একটু মেকআপ টেকআপ করনি কেন বলো, তোমার নাতির মুখে ভাত। তাই মামি হাসছে, মামির সাথে আমরা সবাই ইয়ার্কি মারি। আর মামি হচ্ছে সত্যি খুবই মিশুকে, তো খুবই আমাদেরকে ভালোবাসে, ওই একটা মাত্র মামি হলে যা হয় আর কি। এদিকে সবাই গল্প করছে, গল্প করতে ব্যস্ত। তো আমরা স্টলে গিয়ে আর ওদিকে দইয়ের ঘোল খেলাম না, এদিকে মামি এসে আমাদেরকে দইয়ের ঘোল দিয়ে গেল।
তো চলো খেয়ে নিই। আর সোনামাও আমার পেছন ধরেছে যে খাবো, বাট সবে ও ভাতটা খেয়েছে, আমি দিতে চাইছি না, যদি আবার বমি টমি করে দেয়। আর সকাল সকাল যেহেতু উঠেছে, ওকে বললাম যে ঘুম পাড়িয়ে দাও আগে। তো চলো ওপরে যাওয়া যাক। ওপরে এসে দেখছি একটা ঘর পুরো খাঁচায় ভর্তি, ছোট ছোট পাখি পুষেছে, বেশ ভালো লাগছিল দেখতে। বাট আমি এসেছি হচ্ছে আমাদের দলবলের খোঁজে, কোথায় কে ছড়িয়ে ছিটিয়ে আছে কাউকে খুঁজে পাচ্ছি না। তো ফাইনালি ছাদে এসে দেখলাম সবাই এক জায়গায় জমিয়ে আড্ডা মারছে, তো আমিও এসে জমে গেলাম ওদের সাথে। বাট এখানে বেশ চিকেন টিকেন নিয়ে এসছে, ওরা বেশ মজা করছে এখানে বসে, সবাই মিলে চিকেন খাচ্ছে দেখছি। তো আমিও গিয়ে ঢুকতেই বড় জামাইবাবু দেখি একটা সুন্দর দেখে চিকেনের পিস তুলে আমার গালে দিয়ে দিল। তো আমিও আর ছাড়ি কেন, চটপট সেটাতে একটা কামড় বসিয়ে দিলাম, একটা না পরপর দুটো তিনটে। বাট দারুণ হয়েছিল চিকেন কষাটা। বারবার লিপস্টিকটা মানে ভয় পাচ্ছে যাতে মুছে না যায়, ঠিক করছি আবার খাচ্ছি, এরকম একটা ব্যাপার, কিন্তু ছাড়া যাবে না। তো এখানে সবাই বসে বেশ চিকেন কষা খাচ্ছিল, আনন্দ করছিল, মজা করছিল, আমিও ওদের সাথে একটু যোগদান দিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই মিলে নিচে চলে গেলাম ওখানের অনুষ্ঠানে। প্রথমেই বললাম যার মুখে ভাত তার সাথে আর একটা পুচকেকে আমি গুলিয়ে ফেলেছি, আমি না মানে অ্যাকচুয়ালি রনি গুলিয়েছিল, ওর সাথে আমিও যোগদান দিয়েছিলাম। যাই হোক, ফাইনালি এখন যার অনুষ্ঠানে এসেছি তাকে আমরা পেয়ে গেছি খুঁজে। এতক্ষণ বাবু ঘুমাচ্ছিল, এখন বাবা ঘুম ভেঙেছে আর এই যে উঠে বসেছে, এখন একটু সাজুগুজু করবে, তারপরে উনি প্রোগ্রামে অ্যাটেন্ড করবে। ততক্ষণ আমাদেরকে কিন্তু একটু ওয়েট করতে হবে। তো সেই জন্য বেশিক্ষণ ওয়েট না করতে পেরে আমি সোজা চলে এসেছি ওর ঘরে। এসে ওর সাথে একটু দেখা করে হাসু হাসু করে খেলু করে তারপরে বেরোলাম। আর এখানে আমাদের মাঝখানে চলে এসেছে আমাদের অনুরানী। তো আমরা আবার সবাই মিলে চলে এসেছি পুচকের ঘরে। ওইখানে এখন একটু গিফট দেওয়া দেই হচ্ছে, আর সবাই মিলে একটু পুচকেকে আদর করা হচ্ছে। এদিকে দেখো, বড় হবে, এদিকে দেখো, বড় হবে, বড় হচ্ছে অনেক। বাবা তো ফাইনালি কিন্তু আমরা চার মহারানী এক জায়গায় হয়েছি। তো এখন আমরা যাব কিন্তু ফুচকা খেতে। ওই যে বললাম একদিকে দইয়ের ঘোলের স্টল দিয়েছে আর একদিকে হচ্ছে ফুচকা স্টল দিয়েছে। তো চলো আমরা ফুচকাটাই খাবো, দইয়ের ঘোল এসেই আমরা খেয়ে নিয়েছি, এখন দইয়ের ঘোলটা অনেকটাই হজম হয়ে গেছে। তবে শুনেছি এদিকের ফুচকার টেস্ট কিন্তু একদম অন্যরকম হয়। তো চলো দেখা যাক কিরকম হয়। এটা হচ্ছে অনুবুড়ির গোপু, মারা মায়াপুর নবদ্বীপ গেছিল, ওখান থেকে এনেছে। আর এই জামা, চুড়ি, গলার হার এগুলো সব মাই তৈরি করেছে হাতে। তো আজকের এখানে যেহেতু সবাই একসাথে আসছে, দেখা হবে, সেই কারণে গোপুকে এনেছে অনন্যাকে দেওয়ার জন্য। আমরা বোন, দিদি, দাদা, ভাই, জামাইবাবুরা সব যখন এক জায়গায় হই না, সেটার যে আড্ডাটা, সেটা যে কোন লেভেলে চলে যায় সেটা আমরা নিজেরাই ভুলে যাই, এরকম একটা ব্যাপার। বাট এখন সময়ের অভাবে হয়েই ওঠে না সেরকম খুব একটা আড্ডা। তো অনেক বছর পর আজকের একটা সেরকম আড্ডা বসেছিল, দারুণ এনজয় হলো। তো তার মধ্যে নিচে শুরু হয়ে গেছে মুখে ভাতের অনুষ্ঠান। প্রথমে চলছে এখন আশীর্বাদ পর্ব। তো চলো সেটাই আমরা দেখি।
মুখে ভাতের অনুষ্ঠানটা শেষ হতে না হতেই আমরা চলে এসেছি খাবার টেবিলে। দিদি, অনন্যা, আমি, রনি, দেবী, তার সাথে আছে সুমন আর এক দিদি, দিদির ছেলে, সবাই মিলে একসাথেই আমরা বসে পড়েছি। আর ওদিকে আছে জামাইবাবুদের পুরো গ্যাংটা, মানে জামাইবাবুরা আছে, এক দাদা আছে। তো ওখানে ওরা যা করছিল, মানে আমরা খাবার টেবিলে বসেছি, নামে খেয়েছি কম আর হেসেছি আর গল্প করেছি বেশি। মানে সবাই তো আমাদের দিকেই তাকিয়েছে যে এরা দুটো টেবিল কি করছে, খাচ্ছে না গল্প করছে, আড্ডা মারছে। তো পিছনে দেখলাম আমার মাসিরাও অনেকে বসেছে, মামি বসেছে, এখানে পিউ আছে, অনেকেই আমরা সবাই একসাথে বসেছি। আর প্রথমেই পাতাতে পুড়ে গেছিল ডাল, মাছের মাথা দিয়ে ডাল, ঝুড়ো আলু ভাজা আর ভাত। তো চলো সেটা দিয়ে খাওয়া স্টার্ট তো আমরা করে দিয়েছিলাম। আর সব থেকে বড় কথা, এখানের মেনু কার্ডটা খালি দেখো কোথায় টাঙানো। হ্যাঁ, ঠিক এইভাবে টাঙানো আছে, দুদিকে একটা ওদিকে আছে, একটা এদিকে আছে। দারুণ দারুণ রান্না হয়েছিল, দারুণ এনজয় করেছি, খেয়েছি, খুব মজা করেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম সানের ঘাটের সামনে। এখানে তো রনি বসেই পড়েছে। আর প্রথমে ঢুকতেই আমি তোমাদেরকে বলেছি এই সানের ঘাটে অনেক অনেক স্মৃতি আছে যেগুলো পরে বলবো। তো এখন সময় চলে এসেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করার। কালী পুজো যখন হতো আমরা সারা রাত জেগেই সানের ঘাটের সামনে বসে থাকতাম, বাজি ফাটানো দেখতাম, সবার নাচ দেখতাম আর দারুণ এনজয় করতাম। আমরাও নাচতাম, ছেড়ে দিতাম না। আর স্নানের কথা বলতে গেলে সেটা তো মানে একটা গল্প হয়ে যাবে। দারুণ দারুণ এনজয় করতাম, এইটুখানি বলতে পারি। বাবা, মা, মানে ভাই, প্রত্যেকে মিলে আমরা এখানে সাঁতার কাটতাম, দাদারা, ভাইরা, প্রত্যেকে। তো সেসব দিনগুলো এখন সত্যিই খুব মিস করি। এখন হচ্ছে এতটাই আমাদের লাইফ বিজি হয়ে গেছে, তো সেই সব কারণে আমরা আর একসাথে হই না, কেউ আড্ডা মারা হয় না। সত্যি সব কিছু আমরা খুব মিস করি গো। আর এখানে দেখো গাছটাতে পুরো লেবু ভর্তি হয়ে গেছে। আর লেবু গাছটা দেখেছো কত বড়, চারিদিকে পুরো ঘিরে উঠেছে। বেশ অনেকগুলোই গাছ আছে, একটা গাছ না কিন্তু। তো যাই হোক, আমি এখান থেকে বেশি না 2-3টে লেবু নিয়ে যাব। মানে কি বলতো, গাছে হয়ে আছে দেখলে না মনে হয় যে তুলি, তো সেই জন্যই 2টো তুললাম, তার বেশি আর তুলিনি। দেখো কি হারে হয়েছে লেবু, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। বিরক্ত করিস না। দাঁড়াও। আরে হাব, ও হাব, তুই হাব। তুই কর একটু, ও তো চুষছে, কর্মার করে তো চেবাচ্ছে। তো খাওয়া দাওয়া আড্ডা আমাদের কিন্তু কমপ্লিট। এবারে আমাদের বাড়ি যাওয়ার পালা। সবাই বাইরের দিকে চলে এসেছি, হেলমেট নিয়ে হাতে, কাঁধে ব্যাকপ্যাক নিয়ে পুরো রেডি হয়ে গেছি। সবাইকে শুধু টাটা বাই বাই করবো আর বেরিয়ে পড়বো। টাটা। তোমাদেরকে আমি সবসময় গল্প করি আমার মায়েরা হচ্ছে 6 বোন 1 ভাই। তো দেখানোর সুযোগ কখনো হয় না, বাট আজকের কিন্তু সেই সুযোগটা হয়ে গেছে। 5 বোনকে পেয়েছি, 1 বোন আসেনি, আর মাঝখানে হচ্ছে মামি আর মামা দাঁড়িয়েছে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু এই রকম পরিবার কিন্তু এখন আর সচরাচর দেখা যায় না। আইসক্রিম খাইয়েছি, সোজা নিয়ে যাও ওদিকে। আমি কিন্তু চলো প্রতিদিন করবে। ধরে নিবি ছেলে, আস্তে আস্তে সাবধানে যাবি, ফোন করিস। হ্যাঁ রনি, টাটা। আস্তে
আমার বাড়ির গ্রামের কালী পুজো এই জায়গাটাতেই হয়। তো এখন মন্দিরটা তৈরি হচ্ছে নতুন করে, বেশ সুন্দর হচ্ছে কিন্তু। তো প্রত্যেক বছরই আমরা কালী পুজোয় আসার চেষ্টা করি যে যেখানেই থাকি না কেন, বাট এখন সময়ের অভাবে খুব একটা আসা হয় না। তবে এদিকে দেখতে পাচ্ছ এখনও মাটির বাড়ি কিন্তু আছে। আর আজকে যেহেতু রথযাত্রা, এখানে দেখছি কয়েকটা বাচ্চা রথ নিয়েও বেরিয়েছে। তো রাস্তায় যেতে যেতে আশা করছি অনেক রথই দেখতে পাবো, মেলাও দেখতে পাবো। তো সেসব থাকছে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কে কোথা থেকে ভিডিওটা দেখছো, কেমন লাগলো ভিডিওটা। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।